আচ্ছা, শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা খুব সুন্দর দেখা যাচ্ছে না? সুপ্রিমা কোর্ট। হ্যাঁ স্যার, সেটাই তো দেখছি। হ্যাঁ, ঠিক আছে। সুপ্রিম কোর্টকে আমরা পুরুষ ভেবেছি, তাই নারী স্বাধীনতাও দরকার, তাই কখনো কখনো আদর করে সুপ্রিমা কোর্ট বলেও ডাকছি। ঠিক আছে, তো যাই হোক, এটা লকডাউনের সময় বানিয়েছিলাম তো পিডিএফগুলো। অনলাইন ক্লাস ব্যাপারটা যে আদৌ কিছু হতে পারে এটা আমার অন্তত জানা ছিল না, লকডাউনের সময় বুঝেছিলাম। তো তখন যে ওই টাইপিং মিস্টেকটা ছিল, তারপর এটা ওই পিডিএফ না, স্লাইড ছিল পাওয়ার পয়েন্টে, তারপর থেকে এটা পিডিএফ বানানো হয়েছে, তারপর এমনই চলছে। ঠিক আছে, মানে এটা মুছতে গেলে আবার আমাকে নতুন করে পাওয়ার পয়েন্টে স্লাইড বানিয়ে সেটা ঠিক করে আবার সেটাকে পিডিএফে কনভার্ট করতে হবে আর কি। যাই হোক, ইগনোর করো ব্যাপারটাকে। আচ্ছা, এটা তোমাদের হয়নি তো? তোমাদের সুপ্রিম কোর্টের মানে অর্পিতা, রাজেশ এদের এগুলো হয়ে গেছিল, তাই তো অর্পিতা? হ্যাঁ স্যার। অর্পিতার কেবলমাত্র বোধহয় কেস স্টাডি বাকি আছে। লোকসভা পার্টটা আমি ক্লাস করতে পারছি, তো লোকসভা বাকি আছে। পার্লামেন্টের কিছুটা বাকি আছে লোকসভা বলছো? পার্লামেন্টের পার্টটা বাকি আছে। আচ্ছা, তোমার যদি স্পেসিফিক কিছু বাকি থাকে অর্পিতা বা রাজেশের, সেই টপিকগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিও তো। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে মূলত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্ট কিভাবে স্থাপিত হয়েছিল সেই ব্যাপারটা পড়তে চাচ্ছি না। এখানে আরো অনেক কিছু পড়বো, তার সাথে যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একটি, যেহেতু ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট, তাই একটাই থাকা উচিত। জেনারেলি আমাদের এটা মনে হতে পারে, কিন্তু ভারতবর্ষের ভৌগোলিক ক্ষেত্র এতটাই বিস্তীর্ণ যে সেখানে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় সুপ্রিম কোর্ট থাকে, তাহলে সেই জায়গাটি এবং তার আশেপাশের মানুষ, যেমন বর্তমানে আমাদের উত্তর ভারতে দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সেটা দিল্লিতে অবস্থিত, উত্তর ভারতে অবস্থিত। তাই উত্তর ভারতের বেশ কিছু স্টেটের নাগরিকরা, সিটিজেনরা সুপ্রিম কোর্টের সব থেকে বেশি সাহায্য পায়, এটা কিন্তু খুব সত্যি কথা। তাহলে স্যার আমাদের পশ্চিমবঙ্গের কেসগুলো সুপ্রিম কোর্টে যাচ্ছে না? যাচ্ছে, খুব কম। হয় তারা বিত্তশালী, তাদের সুপ্রিম কোর্টে যেতে কোনো সমস্যা নেই, আর নতুবা সেটা গভর্নমেন্ট ভার্সেস কেস, বড় সড়ো কেস। কিন্তু সাধারণ মানুষ, মানে ভাবো তোমার আমার কারুর একটা কিছু কেস বা মামলা চলছে, ঠিক আছে, রাজেশের সাথে আমার একটা মামলা চলছে। এখন সেই মামলাটা আমার সাব ডিভিশন কোর্টে হবে কিছু বছর, তারপরে সেখানকার রায় আমার পছন্দ না হলে আমি চলে যাব ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে যাব আমাদের ক্যালকাটা হাইকোর্ট, এবং ক্যালকাটা হাইকোর্টে দেখা গেল যে সিঙ্গেল বেঞ্চে আমার তার রায় পছন্দ হলো না, আমি আরও একবার রিকোয়েস্ট করতে পারি ডিভিশন বেঞ্চে। কিন্তু তারপরে আমাদের মতো ফ্যামিলি বা আমাদের মতো সাধারণ ঘরের মানুষজন যারা এই পূর্ব ভারতের দিকে বসবাস করে বা দক্ষিণ ভারতের দিকে বসবাস করে, তাদের পক্ষে এটা খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না যে তারা চাইলেই দুম করে সুপ্রিম কোর্ট চলে যাবে। হাইকোর্টের রায় পছন্দ হয়নি, সাধারণ মানুষের কথা বলছি, সুপ্রিম কোর্টে আমি চলে গেলাম। কিন্তু ভেবে দেখো, আমার বাড়ি যদি দিল্লির আশেপাশে হতো, বা সুপ্রিম কোর্টটা যদি বিহারের পাটনাতে হতো, বা সুপ্রিম কোর্টটা যদি ওই পুরী, উড়িষ্যা এই সমস্ত জায়গায় হতো, তাহলে কিন্তু
হাইকোর্টের রায় পছন্দ না হলে আমি দুম করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবতেই পারতাম। অর্থাৎ এই যে ফেসিলিটিস, এই ফেসিলিটিস তোমরা পড়েছো প্রিএমবেলেই। আমাদের ভারতবর্ষের সংবিধানের যে প্রিএমবেল, সেখানেই বলা হয়েছে যে প্রতিটা মানুষের কাছে সমানভাবে সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে, ঠিক আছে, যাতে একই রকম সুযোগ সুবিধা সবাই পেতে পারে। ডিপিএসপিতেও সে কথা বলা হয়েছে, বিভিন্ন রকমভাবে বলা হয়েছে। এটা নিয়ে একটু বিতর্কিত ব্যাপারে ঢুকি, যেহেতু রাজনীতি আমাদের ক্লাস। এটা নিয়ে তোমরা জানো যে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া দিদি, তিনি আজ থেকে প্রায় 4-5 বছর আগে বলেছিলেন যে ভারতবর্ষের একাধিক রাজধানী হওয়া উচিত। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করেছিলাম, যেটা আমরা সাধারণত করে থাকি, যে দিদি কিছু বললে বা দাদা কিছু বললে আমরা সেটা নিয়ে চূড়ান্ত হাসাহাসি করি, কারণ সেটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিতে চাই না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ওরা ভাট বকে। এটা ঠিক কথা, ভুল কথা নয়। কিন্তু এই যে ভারতবর্ষের একাধিক রাজধানী বা ভারতবর্ষের রাজধানী একটা হলেও তার বিভিন্ন সুযোগ সুবিধা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উচিত, এ কথা কিন্তু প্রথম বলেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে B.R. আম্বেদকর। তিনি বলেছিলেন চেষ্টা করতে হবে ভারতবর্ষের 3টে থেকে 4টে রাজধানী করা, পূর্ব ভারতের একটা, দক্ষিণ ভারতে একটা, উত্তর ভারতে একটা, যদি সম্ভব হয় মধ্য ভারতে আরও একটা। তবে আম্বেদকর এই ধরনের রাজধানীর কথা বলেননি যেমনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুটা হলেও সেই জোনাল রাজধানী টাইপের আর কি, সব জায়গায় একটা করে রাজধানী থাকবে, তাদের উপরে একজন কেউ থাকবে। আম্বেদকর বলেছিলেন যে পার্লামেন্ট যদি ভারতবর্ষের দিল্লিতে হয় তাহলে সুপ্রিম কোর্টটা চলে যাক দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে চলে আসুক যে রাষ্ট্রপতি ভবন বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যে অফিসগুলো সেগুলো। এই রকম একটা কিছুর কথা আম্বেদকর বলেছিলেন, যাতে করে সমস্ত ফেসিলিটিস কেবলমাত্র এই উত্তর ভারতের বা কোনো একটা নির্দিষ্ট জায়গার মানুষ পেয়ে থাকবে, এটা না হতে পারে। বোঝা গেল? এখন সংবিধানও সেই কথা কিছুটা হলেও স্বীকার করেন। এখন আম্বেদকর বলেছে এবং আম্বেদকরের মতবাদ বা তিনি যেটাতে বিশ্বাসী সেটা সংবিধানে একেবারেও টাচ করে যাওয়া হয়নি। এই জিনিসটা আমরা দেখতে পাই না বলতে গেলেই চলে, মানে আমি তো খুব ভালো করে দেখতে পাই না। জানি না যদি কখনো এমন কিছু আমার চোখে পড়ে যে আম্বেদকর এইরকম একটা মতে বিশ্বাসী ছিলেন এবং তিনি এটাকে সমর্থন করতেন, কিন্তু তার ছায়াও সংবিধানের মধ্যে রাখেননি বা নেই। তিনি তো আর একাই সংবিধানের স্রষ্টা নন, যদিও তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। তো যাই হোক, সুপ্রিম কোর্ট এই রকম তার যে আদার্স বেঞ্চ বা তার যে আদার সিট, আমরা পাতি কথায় বলতে গেলে যেগুলোকে আমরা ব্রাঞ্চ বুঝি, এগুলোকে তো ব্রাঞ্চ বলতে পারবো না, শাখা বলতে পারবো না, এগুলোকে সুপ্রিম কোর্টের সিট বলা হয়। কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে অথরাইজ করেছে বা সুপ্রিম কোর্টকেও এইরকম একটা সুযোগ দিয়েছে যে সেও প্রয়োজনে ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে বা অন্য কোনো জায়গায় নিজের সিট তৈরি করতে পারবে। বোঝা গেল? দেখো প্রথম লাইনটাতে কি বলছেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অলসো অথরাইজেস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা ভুল আছে, সিজেআই অফ ইন্ডিয়া আছে, হয় সিজেআই হবে নতুবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, দেখেই বুঝতে পারছো। টু অ্যাপয়েন্ট আদার প্লেস অর প্লেসেস অ্যাজ সিট অফ দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আমাদের ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি তাকে এটা অথরাইজ করেছেন। তিনি চাইলে, তিনি যদি মনে করেন ভারতবর্ষের অন্য কোনো জায়গা বা অন্য একটি প্লেস বা একাধিক প্লেসকে তিনি সুপ্রিম কোর্টের সিট সেখানে তিনি তৈরি করতে পারেন। যেমন ক্যালকাটা হাইকোর্টের একটা সিট আছে উত্তরবঙ্গে, বোধহয় শিলিগুড়িতে। তো সেই রকম যদি সুপ্রিম কোর্টের একটা সিট
মানে 5-6 জন সুপ্রিম কোর্টের বিচারপতি মিলে সুপ্রিম কোর্টের একটা সিট যদি পশ্চিমবঙ্গের কাছাকাছি বা পূর্ববঙ্গে কোনো পূর্ব ভারতে কোনো একটা জায়গায় হয়, তাহলে আমাদেরই সুবিধা হয়। তো এটা অথরাইজ কাকে করছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। হি ক্যান টেক ডিসিশন ইন দিস রিগার্ড অনলি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল নিয়েই তবে তিনি এটা ডিসিশন নিতে পারবেন, তবে তিনি এটা করতে পারবেন। ডিসিশন তিনি নেবেন, কিন্তু তিনি এটা করতে পারবেন কি পারবেন না তার ফাইনাল অ্যাপ্রুভাল কে দেবে? প্রেসিডেন্ট দেবে, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? এছাড়াও বলে রাখি যে যদি সুপ্রিম কোর্টের সিট ভারতবর্ষের অন্য কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে সেটা প্রথম রিয়েলাইজ করতে হবে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। তারপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিয়েলাইজ করলেন যে কলকাতাতে বা পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গাতে, হাইপোথেটিক্যালি বলছি, সুপ্রিম কোর্টের সিট রাখা উচিত, কারণ সুপ্রিম কোর্টের যে কেস লোড তার বেশিরভাগটা পূর্ব ভারত থেকে, হাইপোথেটিক্যালি এটা ভেবে নিচ্ছে। তো তাহলে এটা প্রথম রিয়েলাইজেশন কার আসতে হবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপর তিনি এটা করতে পারবেন কখন? যদি প্রেসিডেন্ট তাকে এটাতে সম্মতি দেয়। কিন্তু বলে রাখি, প্রেসিডেন্টের হঠাৎ এমনটা মনে হলো, হঠাৎ প্রেসিডেন্টের মনে হলো যে পূর্ব ভারতে বা দক্ষিণ ভারতে চলো সুপ্রিম কোর্টের একটা সিট করা যাক, এবং তিনি নিজে থেকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নির্দেশ দেবেন, এমনটা কিন্তু হবে না, কারণ কনস্টিটিউশন প্রেসিডেন্টকে অথরাইজ করেনি। এটা প্রয়োজন হবে কি হবে না সেটা ভেবে দেখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকুও সংবিধান চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে দিয়েছে। তবে সেটা পরিপূর্ণতা লাভের আগে যেন প্রেসিডেন্টের অনুমতি নেওয়া হয়, একথা বলা হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? প্রসেনজিৎ, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আরো একটা লাইন বলছে, দেখো, দিস ইজ অ্যান অপশনাল প্রভিশন। এটা অ্যান হবে, ঠিক করে নিও। দিস ইজ অ্যান অপশনাল প্রভিশন, নট কম্পালসারি। মানে এটা একটা অপশনাল প্রভিশন, এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। কনস্টিটিউশন অথরাইজ করেছেন বলে তাকে করতেই হবে এমন ব্যাপারটা নয়। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলছে? নো কোর্ট ক্যান গিভ এনি ডাইরেকশন টু দ্য প্রেসিডেন্ট। কোনো কোর্ট এটা নিয়ে প্রেসিডেন্টকে কোনো ডাইরেকশন দিতে পারবে না, অর টু দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টু অ্যাপয়েন্ট এনি আদার প্লেস অ্যাজ আ সিট অফ সুপ্রিম কোর্ট। কোনো কোর্ট, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক বা অন্য কোনো কোর্ট, প্রেসিডেন্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এই পরামর্শ দেওয়ারও ক্ষমতা নেই যে একটু ভেবে দেখুন না যদি এদিকে একটা কোর্ট করা যায় বা এদিকে একটা সিট করা যায়। এরকমভাবে কেউ ডিরেকশনও দেবে না বা কেউ এরকম কোনো পরামর্শও দেবে না। বোঝা গেল? এ ক্ষমতা কারুর নেই। ফার্স্ট যদি সিজিআই এর যদি মনে হয় যে এটা করা উচিত, তারপর সিজিআই সেটা ভেবে দেখে প্রেসিডেন্টকে জানাবে, প্রেসিডেন্টের অনুমতি থাকলে তবে এটা করতে পারবে। এবং এটা একটা অপশনাল প্রভিশন, করতে হবেই এমন ব্যাপারটা নয়। আচ্ছা, আশা করছি এই স্লাইডটা প্রত্যেকের বোঝা গেছে। রনল, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে সুপ্রিম কোর্টের বেশ কিছু অতিরিক্ত জাজ, অতিরিক্ত চিফ জাজ, এইরকম সব ব্যাপারগুলো আছে, সেগুলো তাদের টার্ম দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথম দেখো, লেখা আছে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা ইফ ইন্ডিয়া আছে, খুব সুন্দর আছে, এটাকে অফ করে নেবে। প্রচুর ভুল আছে এখানে, যদি আমি কোনো ভুল নাও বলি নিজেদের মতো করে দেখে বুঝতে পারবে, সেগুলো ঠিক করে নেবে। ঠিক আছে? লকডাউন পিরিয়ডে যা চলেছে সেখানে ভুল হওয়াটা আমার পক্ষে স্বাভাবিক আর কি। আচ্ছা, যাই হোক, the president can appoint a judge of Supreme Court as a acting chief justice of India. প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের একটা জাজকে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। তাহলে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে অ্যাপয়েন্ট করতে পারেন? প্রেসিডেন্ট করতে পারেন। কাদের মধ্যে থেকে? সুপ্রিম কোর্টের একজন জাজের মধ্যে থেকে। কখন করতে পারবেন? নাম্বার ওয়ান,
দ্য অফিস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ ভ্যাকান্ট, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে অফিস, যে পদ, সেটা ভ্যাকান্ট আছে। ভ্যাকান্ট আর অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য তোমরা বোঝো, আমি জানি, বহুবার বলেছি তোমাদেরকে। ভ্যাকান্ট মানে সেই পদে কেউ নেই, আর অ্যাবসেন্ট মানে পদে কেউ আছেন কিন্তু তিনি এই মুহূর্তে তার অফিসে আসছেন না। বোঝা গেল? তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদটা যদি ভ্যাকান্ট থাকে তাহলেও কিন্তু তখন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কোনো এক জাস্টিসকে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই মর্যাদা দিয়ে কাজ করাতে পারেন। দ্বিতীয়ত, দ্য সিজেআই ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেখা গেল বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন, যে কোনো কারণেই হোক, ঠিক আছে, 1 মাস হতে পারে, 15 দিন হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড হতে পারে। সেক্ষেত্রে যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু প্রেসিডেন্ট তার জায়গায় একজন অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করতে পারেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে থেকে। নাম্বার 3, the Chief Justice of India is unable to perform his duties of his office, যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার অফিসের যে ডিউটি, তার পদের যে ডিউটি বা তার সুপ্রিম কোর্টের যে বেসিক ডিউটি, সেটা তিনি পারফর্ম করতে পারছেন না, এমন একটা দায়িত্বে ফেঁসে গেছেন। বোঝা গেল? মানে তিনি অ্যাবসেন্টও নন, ভ্যাকান্টও নন, আছেন, কিন্তু তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, সাংবিধানিক দায়িত্ব, অন্য কিছু পালন করতে গিয়ে দেখা গেল তিনি তার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে কাজকর্ম সেগুলো তিনি করতে পারছেন না এই মুহূর্তে। তাহলেও কিন্তু প্রেসিডেন্ট চাইলে একজন অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করতে পারেন। এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বুঝবো অ্যাডহক জাজ ব্যাপারটা কি। অ্যাডহক জাজ এটাকে ওই অতিরিক্ত একজন জাজ বা বিচারপতি এই ধরনেরই আর কি, টেম্পোরারি জাজ। কি বলছে? when there is a lack of quorum of permanent judges in the Supreme Court to hold or continue any session of the Supreme Court, দেখা গেল যে পার্মানেন্ট জাজ সুপ্রিম কোর্টে এতটাই কমে গেছে যে সুপ্রিম কোর্টের যে সেশনগুলো সেগুলো চালাতেই সমস্যা হচ্ছে। বোঝা গেল? সেশন মানে সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগ সেটা চালাতে সমস্যা হচ্ছে। দেখা গেল সুপ্রিম কোর্টের একসাথে 25-30টা কেস এক দিনে হিয়ারিং হয়, কম করে বলছি, ঠিক আছে। এখন দেখা গেল অতগুলো জাজই নেই, তো তাহলে কি হবে? তাহলে অ্যাডহক জাজের কথা ভাবতে হবে। তখন কি হবে? দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ হাইকোর্ট অ্যাজ অ্যান অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট ফর এ টেম্পোরারি পিরিয়ড। সেই সময় ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি তিনি হাইকোর্টের একজন বিচারপতিকে অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে টেম্পোরারি পিরিয়ডের জন্য নিয়োগ করবেন, যাতে ওই সেশনগুলো সুপ্রিম কোর্টটা ঠিকঠাক চলে। হতে পারে যে দেখা গেল সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যা স্ট্রেংথ, তার মধ্যে থেকে 10 জন জাজ একসাথে ছুটি নিয়েছেন, বা কোনো একটা নির্দিষ্ট কারণে 5 জন ছুটি নিয়েছেন, 4 জনের মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, আর 3-4 জন অসুস্থ হয়ে পড়েছে। মোটামুটি তাহলে সামনের 1 মাস খুব সমস্যা হবে। সেই 1 মাসের জন্য হলেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোনো একটা হাইকোর্টের জাজকে টেম্পোরারি পিরিয়ডের জন্য সুপ্রিম কোর্টের জাজ হিসাবে, সুপ্রিম কোর্টের জাজদেরকে সাধারণত আমরা জাস্টিস বলে থাকি, এখানে জাজ বলতে ওভারঅল বিচার বিভাগের যারা বিচারক তাদের কথা বলা হচ্ছে, তাই এখানে জাজ কথাটা ইউজ করা হয়েছে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব, যখন তোমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই কথাগুলোর সাথে জাজ কথাটা ইউজ করতে চাইবে তখন সবসময় জাস্টিস ব্যাপারটা বলো, ঠিক আছে। যদিও বলে রাখি যে লতেও কিন্তু যখন তুমি কেউ লয়ের থিওরিক্যাল ব্যাপারগুলো লেখালেখি করে তখন কিন্তু তারা জাজই লেখে, জাস্টিস লেখে না, বাট ওদেরকে জাস্টিস বলা হয়, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজদেরকে জাস্টিস বলা হয়।
আচ্ছা, কেউ একজন হাত তুলেছে, কি বলতে চাইছে? স্যার অ্যাডহক ব্যাপারটা কি? অ্যাডহক মানে, অ্যাড মানে যুক্ত করা, আর অ্যাডহক মানে যে অফিসের সাথে, এটার একটা ফুল ফর্ম আছে, ল্যাটিন ভাষার ফুল ফর্ম, এই মুহূর্তে আমার পুরোটা মনে পড়ছে না। মানে ব্যাপারটা এইরকম যে অফিসটাকে কন্টিনিউ করার জন্য কাউকে যুক্ত করানো হলো, বোঝা গেল? আচ্ছা স্যার, ওই অ্যাডহক কমিটির সাথে কোনো সম্পর্ক নেই তো এটা? অ্যাডহক কমিটি হতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের সাথে ওইভাবে সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, অ্যাডহক কমিটি তো যে কোনো জায়গাতেই তৈরি করা যেতে পারে, তোমার পাড়ার ক্লাবেরও তৈরি করা যেতে পারে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে অ্যাডহক জাজ কখন আমরা নিয়োগ করছি বুঝতে পারলাম। এবারে পরবর্তী বুলেটিনটা দেখো, বলছে হি ক্যান ডু সো। এই হি প্রোনাউনটা রেফার করছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। হি ক্যান ডু সো অনলি আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন হাইকোর্ট। অর্থাৎ যে হাইকোর্ট থেকে তিনি বিচারপতি একজনকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাচ্ছেন, সেই হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে একবার কনসার্ন করবেন। কারণ দেখা গেল যে সেই মুহূর্তে ওই হাইকোর্টে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কেস ওই বিচারকের আন্ডারে চলছে, বা সেই মুহূর্তে ওই হাইকোর্ট থেকে ওই বিচারককে ছেড়ে দিলে হাইকোর্টের অনেকটা ক্ষতি হয়ে যাবে বা অনেকটা সমস্যা হতে পারে। তো সেই জন্য যে হাইকোর্টের বিচারপতিকে তিনি অ্যাডহক জাজ হিসাবে রিক্রুট করবেন টেম্পোরারি পিরিয়ডের জন্য, এটা ভেবেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে উনি একবার কনসাল্ট করবেন উইথ দ্য প্রিভিয়াস কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। অবশ্যই পুরোটা আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে আগে ব্যাপারটা আলোচনা করে তার অনুমতি নিয়ে তারপর। তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা এরকম হলো, গল্পটা এরকম দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট বিচারপতির সংখ্যা যে কোনো কারণে এতটাই কমে গেছে যে কোর্টের সেশন ঠিকঠাক চালানো যাচ্ছে না, অসুবিধে হচ্ছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভাবছে আমার কিছু অ্যাডহক জাজ রিক্রুট করতেই হবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাহলে প্রথমে কার অনুমতি নেবে? প্রেসিডেন্টের অনুমতি নেবে। তারপর তিনি দেখবেন যে কোথায় থেকে অ্যাডহক জাজ নেওয়া যায়, যোগ্য জাজ কারা আছেন কোন কোন হাইকোর্টে, একটা বা দুটো যেগুলোই লাগুক। তো সেই হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে কথা বলবেন যে ওই জাজটাকে কিছুদিনের জন্য তিনি নিতে চাইছেন, তাহলে কি কোনো সমস্যা হতে পারে কি ঠিকঠাক থাকবে? ঠিক আছে, বোঝা গেল? এই দুটো বুলেটিন বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। 3 নম্বর বুলেটিনটাতে বলছে দ্য জাজ হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাডহক জাজ, যে জাজকে অ্যাডহক জাজ হিসাবে অ্যাপয়েন্ট করা হবে অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডহক জাজ হিসাবে অ্যাপয়েন্ট করা হবে, শুড বি কোয়ালিফাইড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট। তার যেন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো যোগ্যতা থাকে। এখানে যোগ্যতা মানে যে বেসিক যোগ্যতার কথা বলেছে সেটা। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি যোগ্যতা দরকার হয় প্রসেনজিৎ? কি যোগ্যতা দরকার হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে? সিটিজেন অফ ইন্ডিয়া, 10 বছর 10 বছর অ্যাডভোকেটের অভিজ্ঞতা, বা 10 বছর কোন একটা হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা, অথবা একজন বিচারপতি হিসাবে হাইকোর্টের বিচারপতি 5 বছর একজন হাইকোর্টের বিচারপতি হিসেবে 5 বছর কাজ করার অভিজ্ঞতা। হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাডহক জাজ রিক্রুট করার আগে এটা দেখে নেওয়া হয় যে তার এই যোগ্যতাগুলো আছে কিনা, নতুবা তার যদি এই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু তাকে নিতে পারবে না অ্যাডহক জাজ হিসেবে। আচ্ছা, পরের বুলেটিনটা কি বলছে? হোয়াইল দ্য জাজ ইজ, দ্য জাজ মানে এখানে দ্য জাজ মিন্স দ্য অ্যাডহক জাজ, যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কিছুদিনের জন্য যাচ্ছে। হোয়াইল দ্য জাজ ইজ অ্যাটেন্ডিং দ্য সুপ্রিম কোর্ট, যখন সেই জাজটি সুপ্রিম কোর্টে অ্যাটেন্ড করছে, হি এনজয়েজ অল দ্য জুরিসডিকশন, পাওয়ার, প্রিভিলেজেস অ্যান্ড স্যালারি অফ এ জাজ অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে,
তখন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই তার জুরিসডিকশনাল পাওয়ারটা বেড়ে যাচ্ছে, তার ক্ষমতা অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার স্যালারি বা প্রিভিলেজেস ওই কিছু দিনের জন্য বা ওই কিছু মাসের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে ব্যাপারটা এইরকম হয়ে যেতে পারে যে দেখা গেল হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে কথা বলা হলো এবং হাইকোর্টে XY নামে এক বিচারপতিকে কিছুদিনের জন্য সুপ্রিম কোর্টের অ্যাডহক জাজ হিসাবে নিয়ে যাওয়া হলো। যখন ওই XY নামক বিচারপতিটি সুপ্রিম কোর্টের অ্যাডহক জাজ হিসেবে কাজ করছেন, সেই সময় কিন্তু ওই বিচারপতির ক্ষমতা এতদিন তিনি যে হাইকোর্টে কাজ করতেন সেই হাইকোর্ট এবং সেই হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে অনেক বেশি হয়ে গেল। দেখা গেল ওই প্রধান বিচারপতির কোনো একটা ডিসিশন যেটা সুপ্রিম কোর্টে ওই অ্যাডহক জাজের বা অ্যাডহক জাস্টিসের বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো, তিনি আবার সেটাকে খারিজ করে দিতে পারেন, সেটা সুপ্রিম কোর্টের রায় হিসাবে ধরা হলো। ঠিক আছে, অর্থাৎ যে সময় তিনি অ্যাডহক জাজ হিসেবে কাজ করছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমস্ত ক্ষমতা, প্রিভিলেজেস, এগুলো ইভেন স্যালারিও, এগুলো সব এনজয় করবেন। তাহলে অ্যাডহক জাজটা বোঝা গেছে আশা করছি। কি হ্যাঁ স্যার। আর কে আছে? আর একজনকে তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এই পেলাম। আচ্ছা, ওর নামে 3টে বি কেন লেখা? গুগল অ্যাকাউন্টে এভাবে খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাকাউন্টে এভাবে খোলা আছে। 3টে এম হলে ঠিক ছিল, যে মা মাটি মানুষ। 3টে বি কি ব্যাপারটা বুঝতেই পারলাম না। গুগল অ্যাকাউন্ট কেনই যে খুলতে গেলে ওইভাবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে রিটায়ার্ড জাজেস। রিটায়ার্ড জাজেস মানে এখানে যে সমস্ত জাজরা রিটায়ার করে বাড়ি বসে পেনশন পাচ্ছে আর চারিদিকে ঘুরতে বেড়াতে যাচ্ছে, তাদের কথা বলছি না, ঠিক আছে। এখানে রিটায়ার্ড জাজেস বলতে বোঝাচ্ছি বা বোঝানো হচ্ছে, আমি বোঝাচ্ছি না, মানে এটা ধরা হয় যে রিটায়ার্ড জাজেস মানে যে সমস্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজরা রিটায়ার করেছেন এবং রিটায়ারমেন্টের পরে আবারও তাদেরকে পুনর্নিয়োগ করানো হয়েছে, ঠিক আছে, কিছুদিনের জন্য, টেম্পোরারি পিরিয়ডের জন্য। দেখা যাক কি বলা হচ্ছে। অ্যাট এনি টাইম দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্যান রিকোয়েস্ট এ রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট or a retired judge of high court who is duly qualified as a judge of Supreme Court. আচ্ছা, একটু ওয়েট করো, আমার একটা কল এসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শরণ্যা, তোমার যে যে টপিকগুলো বাকি আছে বা যেগুলো তোমার আরেকবার করে হলে ভালো হয় মনে হবে, সেগুলো তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। আর আমি চেষ্টা করছি তোমাদের ওই গ্রুপটা, মানে শরণ্যা, অর্পিতা, ওখানে আর কে আছে, রাজেশ আছে, ঠিক আছে, এদেরকে দিয়ে একটা আলাদা গ্রুপ বানিয়ে দিচ্ছি,
যাতে তোমাদের কি সমস্যা বা কি ক্লাসগুলো হলে ভালো হয় সেগুলো মানে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, নামটা ঠিক বলেছি সরব না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তো রিটায়ার্ড জাজ মানে আমরা কি বুঝলাম, যে সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজ, তাকে যে কোনো সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টেম্পোরারি পিরিয়ডের জন্য বা বেশ কিছু দিনের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার জন্য অনুরোধ করতে পারে, অথবা হাইকোর্টের কোনো একটা রিটায়ার্ড জাজ যার কিনা সুপ্রিম কোর্টের জাজ হওয়ার মতো যোগ্যতা আছে তাকেও রিকোয়েস্ট করতে পারে যে টেম্পোরারি পিরিয়ডের জন্য সুপ্রিম কোর্টের জাজ হিসেবে কাজ করার জন্য। ঠিক আছে, এই যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রিটায়ার্ড জাজ অর এ রিটায়ার্ড জাজ অফ হাই কোর্ট who is duly qualified as a judge of Supreme Court। ঠিক আছে, সুতরাং এই যে ডিউলি কোয়ালিফাইড অ্যাজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট, এই লাইনটা কিন্তু কেবলমাত্র হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের যেসব রিটায়ার্ড জাজ তাদের জন্যই এই লাইনটা বলা হচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ মানে তো সে অলরেডি তার কোয়ালিফিকেশন ছিল বলেই না সুপ্রিম কোর্টের জাজ হয়েছিল। আচ্ছা, নেক্সট, he can do so only with the previous consent of the president and also the person to be appointed। হি মানে এখানে এই হি প্রোনাউনটা আবার ইউজ করা হচ্ছে কার জন্য, সিজেআই এর জন্য। ঠিক আছে, এখানে হি মানে এই সিজেআই। আচ্ছা, ইনি এটা কখন করতে পারেন? অবশ্যই প্রেসিডেন্টের কনসেন্ট নিতে হবে, প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে, এবং যে ব্যক্তিটাকে অ্যাপয়েন্ট করা হবে বলে মনে হচ্ছে তারও সম্মতি থাকতে হবে। কিন্তু আগেরটাতে দেখলাম অ্যাডহক জাজের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে সেই ব্যক্তির কোনো সম্মতি নেওয়ার ব্যাপার আমরা দেখতে পাইনি, যেখানে ওই ব্যক্তির সম্মতি নেওয়া হবে কি হবে না এরকম কিছু বলা নেই। কারণ ওই ব্যক্তি তো অলরেডি চাকরি করছেন সুপ্রিম কোর্টের আন্ডারে, তাকে যে কোনো জায়গাতে সুপ্রিম কোর্ট চাইলে ট্রান্সফার করতে পারে বা অন্য পোস্ট দিতে পারে। ঠিক আছে, তো তার সম্মতি নেওয়ার কোনো প্রশ্ন নেই এখানে। এখানে সম্মতি নেওয়ার প্রশ্ন কার আছে? তিনি যে হাইকোর্টের বিচারপতি, তিনি যে হাইকোর্টের বিচারপতি সেই হাইকোর্টের প্রধান বিচারপতির সম্মতি নেবেন। কিন্তু এখানে যেহেতু যে ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই ব্যক্তি অলরেডি রিটায়ার্ড, মানে তিনি এখন ফ্রি পারসন, কারোর আন্ডারে কাজ করছেন না, তাই তাকে আর তো অর্ডার করা যেতে পারে না, তাকে অনুরোধ করা যেতে পারে। সেই জন্য বলছে এখানে এই রিটায়ার্ড জাজ রিক্রুট করতে গেলে কিন্তু, বা রিটায়ার্ড জাজকে অ্যাপয়েন্ট করতে গেলে কিন্তু সেই ব্যক্তিরও অনুমতিটা প্রয়োজন। নেক্সট, such a judge is entitled to such allowances as the president may determine। এই রকম জাজ, এই যে রিটায়ার্ড জাজ, এই রিটায়ার্ড জাজরা সেই অ্যালাউন্সেসটা পাবে বা সেই স্যালারিটাই পাবে যেটা প্রেসিডেন্ট ঠিক করে দেবেন। কিন্তু অ্যাডহক জাজের ক্ষেত্রে অন্য। অ্যাডহক জাজ দেখো স্যালারি অফ জাজ অফ সুপ্রিম কোর্ট এটাই পেতেন, সুপ্রিম কোর্টের জাজের যে স্যালারি সেটাই অ্যাডহক জাজ পেতেন। কিন্তু আমরা দেখছি রিটায়ার্ড জাজ কিন্তু সুপ্রিম কোর্টের সেই জাজের স্যালারি নাও পেতে পারেন, প্রেসিডেন্ট যেটা ঠিক করে দেবেন তিনি সেই স্যালারিটা নিতে বাধ্য, যদি তিনি রাজি হন কাজ করতে। কেন? কারণ অ্যাজ আ রিটায়ার্ড জাজ তিনি কিন্তু একটা পেনশন পান, তাই বাকি আরো কতটা দেওয়া যেতে পারে সেটা ঠিক করে দেবেন প্রেসিডেন্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, he also enjoys all the jurisdiction, power and privileges of a judge of Supreme Court। অর্থাৎ he also enjoys মানে যে সময় তিনি অ্যাজ অ্যান রিটায়ার্ড জাজ টেম্পোরারি পিরিয়ডের জন্য কাজ করছেন। বোঝা গেল? এমনটা নয় যে রিটায়ার্ড জাজ মানেই, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মানেই তিনি এগুলো সব কন্টিনিউ এনজয় করবেন তার লাইফ টাইম। এখানে হি অলসো এনজয়েস বলতে বোঝাতে চাইছে যদি তিনি বা যখন তিনি ওই টেম্পোরারি পিরিয়ডের জন্য পুনরায় সুপ্রিম কোর্টের জাজ হিসাবে কাজ করছেন অ্যাজ অ্যান রিটায়ার্ড জাজ, সেই সময় তিনি সুপ্রিম কোর্টের জুরিসডিকশন, সুপ্রিম কোর্টের পাওয়ার, সুপ্রিম কোর্টের সমস্ত রকম ক্ষমতা তিনি ভোগ করবেন, প্রিভিলেজেস, সুযোগ সুবিধা সব তিনি ভোগ করবেন। কেবলমাত্র স্যালারিটা ঠিক করে দেবে প্রেসিডেন্ট।
তাহলে এই স্লাইডটা বোঝা গেছে? রিটায়ার্ড জাজ, আচ্ছা রিটায়ার্ড জাজ আর অ্যাডহক জাজের মধ্যে পার্থক্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এর পরে গেলাম। আচ্ছা এরপর কি বলছে? প্রসিডিওর অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রসিডিওর সম্পর্কে কিছু বলতে চাইছে। দ্য কনস্টিটিউশনাল কেসেস, সাংবিধানিক যে কেসগুলো হয়, অর রেফারেন্সেস মেড বাই দ্য প্রেসিডেন্ট, অথবা প্রেসিডেন্ট যে রেফারেন্সগুলো দেন অ্যাজ পার আর্টিকেল 143, মানে প্রেসিডেন্টের যে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস সিক করার যে ক্ষমতা, সেগুলো যদি প্রেসিডেন্ট রেফার করে থাকেন, আর ডিসাইডেড বাই এ বেঞ্চ অফ অ্যাটলিস্ট 5 জাজেস, অর্থাৎ এই কেসগুলো মিনিমাম 5 সদস্যের বেঞ্চ মিলে ঠিক করা হবে। যদি কনস্টিটিউশনাল কেস হয়, যদি প্রেসিডেন্টের কোনো রেফারেল থাকে বা রেফারেন্স থাকে কোনো নির্দিষ্ট ম্যাটারে, তাহলে ন্যূনতম 5 জন জাজের বেঞ্চ এটা ঠিক করবে। হতে পারে তার থেকে বেশি হতে পারে, কিন্তু 5 জন জাজের কম বেঞ্চ দিয়ে কনস্টিটিউশনাল কেস বা প্রেসিডেন্টের রেফারেন্স সেগুলো কোনো রকম ভাবে বিচার করা যাবে না যদি 5 জন জাজের কম বেঞ্চ হয়। আচ্ছা তারপর বলা হচ্ছে দিস ইজ অনলি দ্য 16তম 9 জাজ বেঞ্চ ইন দ্য সুপ্রিম কোর্ট 70 ইয়ার্স হিস্ট্রি। সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মোট 16 বার এমন হয়েছে যে বিভিন্ন কেসে 9 জন জাজকে নিয়ে বেঞ্চ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট, যাই হোক। আদার কেসেস আর ইউজুয়ালি ডিসাইডেড বাই 3 জাজেস বেঞ্চ। সুপ্রিম কোর্টের অন্যান্য কেসগুলো সাধারণত 3 জন জাজের বেঞ্চ দিয়ে ঠিক করা হয়। তবে এটা বলছি না যে সুপ্রিম কোর্টে এক সিঙ্গেল জাজ বা ডবল জাজের বেঞ্চ হয় না, সিঙ্গেল জাজ হয় না সুপ্রিম কোর্টে, বাট ডবল জাজের বেঞ্চ হয়, কিছু কিছু ক্ষেত্রে করে দেয়া হয়। কিন্তু জেনারেলি যদি আমরা দেখি তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের বেশিরভাগ কেস 3 জাজেস বেঞ্চের দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ এখানে কিন্তু জাজমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ডিফার করতে পারে। 3 জন জাজের মধ্যে দেখা গেল 2 জন বাদী পক্ষের হয়ে রায় দিচ্ছেন, একজন বিবাদী পক্ষের হয়ে রায় দিচ্ছেন, তাহলে সেটা 2:1 বাদী পক্ষের দিকেই রায়টা যাবে। নেক্সট কি বলা হচ্ছে? দ্য জাজমেন্টস আর ডেলিভার্ড বাই দ্য ওপেন কোর্ট। জাজমেন্ট কিন্তু ওপেন কোর্টে ডেলিভার করা হয়। বোঝা গেল? ওপেন কোর্ট অ্যান্ড ক্লোজ কোর্ট এই দুটোর ক্ষেত্রে আমরা কি বুঝি? জেনারেলি সারা ভারতবর্ষে যত কোর্ট আছে সবই ওপেন কোর্ট। ঠিক আছে, তুমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে যে কোনো কোর্টে যে কোনো সেশন চলছে, চুপচাপ তুমি ঢুকে গিয়ে কাউকে ডিস্টার্ব না করে দাঁড়িয়ে বা বসে সেশনটা শুনতে পারো কি হচ্ছে কি চলছে। ঠিক আছে, বিকজ ভারতবর্ষের যত বিচার ব্যবস্থা যত কোর্ট আছে জেনারেলি ওপেন কোর্ট। ক্লোজ কোর্ট মানে এমন কিছু কিছু কেস আছে যেখানে সেগুলোকে ওপেন করা যায় না কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির পার্সোনাল লিবার্টি বা তার মর্যাদা এটসেট্রা এটসেট্রার কথা ভেবে। যেমন যদি একটা শ্লীলতাহানির ব্যাপার ঘটে থাকে এবং সেটা নিয়ে কোর্টে কেস চলছে এবং ভিকটিমের থেকে জাজ শুনতে চাইছেন যে ঘটনাটি কি ঘটেছিল, সেই সময় কিন্তু ভিকটিম বা ভিকটিমের পক্ষে যারা আছেন তারা চাইলে ক্লোজ কোর্টে ম্যাটারটাকে ডিসকাস করতে পারে যে কি হয়েছিল এই ব্যাপারটা আমি সকলের সামনে বলতে চাইছি না, কারণ এটা সকলের সামনে বললে ব্যাপারটা অন্যরকম ভাবে একটা, আমাদের সমাজ মানে বুঝতেই পারছো ভাই, কি আর বলবো তোমাদেরকে। এই পশ্চিমবঙ্গে তিলোত্তমা কাণ্ডের পরে তারপর যা যা ব্যাপার স্যাপার শুনলাম সোশ্যাল মিডিয়া থেকে, তো আমাদের সমাজে অনেক কিছুই চলতে পারে, তো সেই জন্যই ক্লোজ কোর্টে ব্যাপারটাকে ডিসকাস করা হয়। এমন কিছু কিছু ক্ষেত্র হয়, সেটা এক্সেপশনাল। জেনারেলি সব কিছু কিন্তু ওপেন কোর্টে ডেলিভার করা হয়। এবং তোমরা রিসেন্ট শুনলে যে কপিল সিব্বালও সুপ্রিম কোর্টের যে লাইভ স্ট্রিমিং এই কেসটা নিয়ে, এই তিলোত্তমার কেসটা নিয়ে, সেটার কিন্তু বিরোধিতা করেছিলেন, বলেছিলেন লাইভ স্ট্রিমিংটা স্যার বন্ধ করে দেওয়া হোক।
এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছিলেন যে ওপেন কোর্টের লাইভ, যেহেতু এটা ওপেন কোর্ট, তো লাইভ স্ট্রিমিং এর সমস্যা কোথায়? কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, নেক্সট, অল জাজমেন্টস আর মেড বাই মেজরিটি ভোট। মেজরিটি ভোট মানে 5 জন জাজ, তার মধ্যে 3:2 জাজমেন্ট যদি হয়, 3:2 হয়ে গেল 5 জাজের মধ্যে, তাহলে এই 3টে বিচার যেদিকে যাচ্ছে সেই দিকেই রায় হয়েছে বলে আমরা ধরে নেব। ঠিক আছে, সাপোজ একটা ডিভোর্স কেস 5 জন জাজ শুনছেন, এই 3 জন বললেন যে না, হাজবেন্ড বা ওয়াইফ অ্যালিমনি পাবে না, 2 জন বললেন হাজবেন্ড বা ওয়াইফকে অ্যালিমনি দেওয়া উচিত। তাহলে রায় কি ধরে নেব আমরা? রায় কি হচ্ছে, তার মানে 3 জন যেটা বলছেন। ঠিক আছে, তাহলে বাকি দুজন কি তাদের রায়টা জানাবে না? অবশ্যই বাকি দুজনও তাদের রায়টা ওপেন কোর্টেই বলবে। যখন ডিফার করে না রায়গুলো, যখন জাজমেন্ট ডিফার করে যায়, তখন কিন্তু ওই 5 জন নিজেদের জাজমেন্টটাকে শোনায় আলাদা আলাদা করে। আর যখন এক হয়, জাজমেন্ট ডিফার না করে, অ্যানানিমাস হয়ে যায়, তখন একজনই, মানে তাদের মধ্যে যে সিনিয়র মোস্ট থাকেন বা যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে থাকেন, তখন একজনই সেই জাজমেন্টটাকে শোনান। সেটাই বলছি, ডিফারিং যদি ডিফার করে, দেন জাজেস ক্যান গিভ দেয়ার ওন ওপিনিয়ন অ্যান্ড জাজমেন্ট ইন দ্য ওপেন কোর্ট। পাশে একটা একটু লিখে নিও, এটা কিন্তু ওপেন কোর্টেই সেই জাজমেন্টগুলো তারা বলবেন সবার সামনে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, শবরীমালা মামলা মনে আছে কারো? একটা মন্দির নিয়ে, সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, শবরীমালা মামলায় কিন্তু 5 সদস্যের বেঞ্চ ছিল, সেখানে ডিসিশন 4:1 হয়েছিল। অর্থাৎ শবরীমালা মন্দিরের পক্ষে একজন রায় দিয়েছিল, আর বাকি 4 জন বিপক্ষে। মন্দিরের পক্ষে বোধহয় রায় দিয়েছিলেন ইন্দু মালহোত্রা, সম্ভবত জাজের নাম। তিনি ওই একটা মাত্রই মহিলা জাজ ছিলেন, সেই একটা মহিলা জাজই শবরীমালার পক্ষে রায় দিয়ে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে পেলাম না। ওই আপনি যেটা বলছিলেন ওটাই বলছিলেন যে একজনই মহিলা ছিলেন, উনি শবরীমালার বিপক্ষে আর উনি শবরীমালার পক্ষে রায় দিয়েছিলেন। উনি বলেছিলেন যে যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, সেহেতু মন্দির কমিটি বা মন্দিরকেই ঠিক করা উচিত, তারা কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না, সেখানে আদালতের হস্তক্ষেপ না হওয়াই উচিত। বাকি 4 জন জাজ বলেছিলেন যে হিন্দু ধর্মে এমন কোথাও কিছু লেখা নেই যে আপনি এদেরকে ঢুকতে দেবেন, ওদেরকে ঢুকতে দেবেন না, সকলেরই প্রবেশ অধিকার থাকা উচিত। যাই হোক, তো তখন তোমরা দেখেছিলে, যদি কারোর মনে থাকে ওই সময়টা, সম্ভবত 2018-19 এইরকম সময় হবে। এক মিনিট। আচ্ছা, তো যাই হোক, তো ওপেন কোর্টে কিন্তু যদি ডিফার করে জাজমেন্ট, তাহলে সেটা ওপেন কোর্টেই ডেলিভার করা হয়। এবারে জাস্ট আমরা দেখব যে সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্স বা স্বাতন্ত্রতা বজায় রাখার জন্য আমাদের কনস্টিটিউশন কি কি স্টেপ নিয়েছে বা কি কি মেজারমেন্ট তারা নিজেদের মতো করে করেছে, যাতে সুপ্রিম কোর্ট স্বতন্ত্র থাকতে পারে, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো জেনারেল লাইন্স, তোমরা জানো, তবু একবার বলে রাখি যে সুপ্রিম কোর্ট হ্যাজ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ইন্ডিয়ান ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। অবশ্যই তোমরা সকাল বিকেল সেটা দেখতে পাও। নতুবা আমাদের ডেমোক্রেটিক পলিটিক্যাল যা লিডার, জুডিশিয়ারি যদি না থাকতো ঠিকঠাক, গল্প হয়ে যেত এতদিন। আচ্ছা, তাও তারা এটাকে ভাঙার জন্য বহু চেষ্টা করছে, বহু দিক থেকে। সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইটস of citizen.
অবশ্যই তিনি ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টার, কারণ আর্টিকেল 32 ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট, এবং ফান্ডামেন্টাল রাইটের জন্য রিট জারি করতে পারেন সুপ্রিম কোর্ট। ফ্রি ফ্রম এনক্রোচমেন্ট অ্যান্ড ইন্টারফেয়ারেন্স অফ দ্য এক্সিকিউটিভস অ্যান্ড লেজিসলেটিভ। এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ, এক্সিকিউটিভ মানে শাসনতান্ত্রিক প্রধান যারা, এবং লেজিসলেটিভ মানে যারা আইন বিভাগীয় এমএলএ এমপি, এদের থেকে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। এটা কোনো রকমভাবেই সুপ্রিম কোর্টের উপর বা কোর্টের উপর হস্তক্ষেপ করতে পারে না। অ্যালাউড টু ডু জাস্টিস উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, কোনো ভয় এবং কোনো ফেভার ছাড়া, মানে কাউকে ফেভার না করে যাতে সুপ্রিম কোর্ট জাস্টিস দিতে পারে, ন্যায় বিচার দিতে পারে, সেটার জন্য আমাদের সংবিধান বেশ কিছু মেজারমেন্ট নিয়েছেন। কনস্টিটিউশন হ্যাজ মেড ফলোয়িং প্রভিশনস to ensure independent nature and impartial function of Supreme Court. কি কি নিয়েছেন? মোড অফ অ্যাপয়েন্টমেন্ট। এই মোড অফ অ্যাপয়েন্টমেন্ট তোমরা জানো, কলেজিয়ামের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়, সুপ্রিম কোর্টের মাধ্যমেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়। এবং এই মোড অফ অ্যাপয়েন্টমেন্টের কিছু সমস্যা করতে চেয়েছিল 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কলেজিয়ামটাকে ভেঙে এনজেএসি করতে চেয়েছিল। এবং লাস্ট 2000 এই 23 সালেই আমাদের এর আগের যে ল মিনিস্টার ছিলেন সেন্ট্রালের, কিরণ রিজিজু, উনি এই কলেজিয়াম নিয়ে উল্টোপাল্টা বলতেন পার্লামেন্টে দাঁড়িয়ে বা আরো অন্য জায়গাতে। তার জন্য সিজিআই নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, এবং আমার যতদূর মনে হয় সেখানে কিছু থ্রেডও ছিল যে এরকম সরাসরি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলতে থাকলে, কলেজিয়ামের বিরুদ্ধে বলতে থাকলে বোধহয় স্টেপ নিতে পারতো সুপ্রিম কোর্ট। এবং তাড়াতাড়ি সেই রাতেই প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে সরিয়ে অন্য আইনমন্ত্রী করে। সুতরাং মোড অফ অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ভাঙার চেষ্টা অনেক সরকার অনেক রকমভাবেই করে থাকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, সিকিউরিটি অফ টেনিওর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের টেনিওর সিকিওর। কেন সিকিওর? কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে রিমুভাল প্রসেস সম্পর্কে তোমরা জানলে বা আগের ক্লাসে জেনেছিলে, সেখানে দেখেছো এটা একেবারে নেক্সট টু ইম্পসিবল, এবং এখনো পর্যন্ত কখনোই তার 50%ও এগোয়নি। মানে 2-3 বার হয়তো কোনো বিচারপতি বা প্রধান বিচারপতির রিমুভাল প্রসেস শুরু করা হয়েছে, ওই প্রথম 10% বা 15%এই সেটা শেষ। 50% পর্যন্ত এরকম কোনো রিমুভাল প্রসেস এগিয়ে যেতে পারেনি, এতটাই টাফ রিমুভাল প্রসেস। ফিক্সড সার্ভিস কন্ডিশন, এদের সার্ভিস কন্ডিশন ফিক্স, একবার নিয়োগ হয়ে গেলে তারপরে তাকে তার সার্ভিস কন্ডিশন থেকে কোনো কিছু কমিয়ে দেওয়া যাবে না, সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এক্সপেন্সেস চার্জড অন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। চার্জড মানে অটোমেটিক্যালি চলে আসবে তার যে টাকাটা দরকার হবে, ঠিক আছে? যদি সরকারের উপর ছেড়ে দেওয়া হতো, এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ বোর্ডে এক্সপেন্সের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কি হতো? বললো বেটা আমার বিরুদ্ধে রায় দিবি তো তোর প্রিন্টারের পেজই দেবো না, কালিই দেবো না কিনে, তুই রায় মুখে দিয়ে চলে যা, প্রমাণ কি? ঠিক আছে, ইলেকট্রিসিটি সব বন্ধ করে রেখে দেবো, সুপ্রিম কোর্ট অচল। তো যাই হোক, তো সমস্ত এক্সপেন্স যেগুলো সব কিছু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হয়, সুতরাং কারুর ওপর মানে নির্ভরশীল হয়ে থাকতে হয় না আর কি। কন্ডাক্ট অফ জাজেস ক্যান নট বি ডিসকাসড। জাজেসদের যে কন্ডাক্ট, এটা শুরুর দিন থেকেও বলেছি, এটা কারুর সাথে ডিসকাস করা হয় না। আমরা সেটুকুই তোমাদেরকে জানাই যেটুকু আমরা জানতে পারি কানাঘুষো, এবং সেটুকুই তোমাদেরকে পড়াই যেটুকু সংবিধানে লেখা আছে, যেটুকু বইয়ে লেখা আছে, বোঝা গেল? কিন্তু ভিতরের যে কন্ডাক্ট, জাজেসদের যে কন্ডাক্ট, সেখানে কিন্তু কিছু জানা যায় না যে কি করা হচ্ছে, কি করা যেতে পারে। একটা ছোট্ট গল্প বলি। আমাদের পশ্চিমবঙ্গের ক্যালকাটা হাইকোর্টের একজন বিচারপতি, তিনি বর্তমানে এমপি হয়েছেন, তোমরা জানো তো। উনি দুম করে এমপি হওয়ার পিছনে অনেক বড় বড় হাইকোর্টের যারা অ্যাডভোকেট, তারাও বলেছিল যে তাড়াতাড়ি এমপি হয়ে যাওয়ার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু ওনাকে নিয়ে অন্যরকম কিছু ভাবছিলেন, হয় কোথাও ট্রান্সফারের ব্যাপারে, যেহেতু উনি বেশ কিছু জায়গায়
কোড অফ কন্ডাক্ট যেগুলো সেগুলোকে ব্রেক করে ফেলছিলেন আর কি, যে একটা জাজ হিসাবে কি করা যেতে পারে কি করা যেতে পারে না সেই ব্যাপারগুলো বেশ কিছু জায়গায় তিনি মানছিলেন না। ঠিক আছে, কিছু কিছু জায়গা অবশ্যই আন্দোলন, অবশ্যই রাজনীতি, এগুলো ছাড়া আমাদের দেশ চলবে না, তবে কিছু কিছু জায়গার সেগুলোর বাইরে রাখতে হবে। মানে আমি এখন ন্যায় বিচারের আশায় সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবো, এটাও তো আবার আমি আশা করতে পারি না। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বা তার কোনো একটা রায়ের বিরুদ্ধে জনগণ অবশ্যই নামতে পারে, এটা জনগণের বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। এই রায় পছন্দ হয়নি, রায়কে আমি ধিক্কার জানালাম, ঠিক আছে, অবশ্যই সেটা সুপ্রিম কোর্টের রায়কে ধিক্কার জানাতে হবে, সেটা তুমি কোনো নির্দিষ্ট জাজকে সরাসরি আক্রমণ করতে পারবে না। যাই হোক, তো এই জাজেসদের যে কন্ডাক্ট আছে না, সেই কন্ডাক্টগুলো কারোর সাথে এইভাবে আলোচনা করা হয় না। আচ্ছা, পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্পট, এখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা অর্ডার সেটা কেউ মানলো না, তাহলে কি হবে? তাহলে তাকে পানিশ করা যেতে পারে। ঠিক আছে, কে করবে? সুপ্রিম কোর্ট করতে পারে, বা অন্য যে কোনো লোয়ার কোর্টও তাকে পানিশ করতে পারে সুপ্রিম কোর্টের অর্ডার যদি না মানে, বা সুপ্রিম কোর্টের যে কোর্ট অফ রেকর্ডগুলো আছে সেগুলো যদি কেউ না মেনে চলে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, ফ্রিডম টু অ্যাপয়েন্ট ইটস স্টাফ। দেখবে এই সামনেই হাইকোর্টের একটা পরীক্ষা আছে না, কবে আছে হাইকোর্টের এক্সামটা? 30 তারিখ স্যার। তো দেখবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্যান্য যে কোনো কোর্ট, তারা নিজেদের স্টাফ নিজেরা অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, কোনো বোর্ডের মাধ্যমে এসএসসি, পিএসসি, ইউপিএসসি বা কোনো সরকার এটা রিক্রুটমেন্ট করে না, ওরা ওদের স্টাফ নিজেরা রিক্রুটমেন্ট করে। নেক্সট, ইটস জুরিসডিকশন ক্যান নট বি কাটেলড। সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন বা বিচার বিভাগীয় ক্ষেত্রগুলো আছে এগুলো কখনো কমিয়ে দেওয়া যাবে না, বাড়াতে পারো, বাড়ানোর জায়গাও কিছু আছে। এখন তোমার মনে হতে পারে স্যার কি করে বাড়াবে, বাড়ানোর জায়গায় কিছু আছে, ভাবো আজকে সারাদিন, তারপরে আমি বলবো, দরকার হলে না খুঁজে পেলে হোয়াটসঅ্যাপ করো, স্যার কোথায় বাড়াবে। এমন কোনো জায়গা আছে যেখানে সুপ্রিম কোর্ট নাক গলাতে পারে না? বাড়ানোর জায়গা আছে, কিন্তু কমাতে পারবে না। আচ্ছা, নেক্সট, ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট। এটা জাজেসদের জন্য, জাজেসদের রিটায়ারমেন্টের পরে প্র্যাকটিস ব্যান করে দেওয়া হয়। জাজেসদের রিটায়ারমেন্টের পরে প্র্যাকটিস ব্যান করে দেওয়া হয়, অর্থাৎ ভারতবর্ষের কোথাও সুপ্রিম কোর্টের জাজ সে নিজে কিন্তু আর অ্যাডভোকেট হিসাবে কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? কারণ সুপ্রিম কোর্টের একজন জাজ যখন সুপ্রিম কোর্টের জাজ হয়ে রিটায়ার করেন, তখন তিনি একজন সিনিয়র জাজ হিসেবে রিটায়ার করেন। তিনি হয় কলেজিয়ামের অংশ থাকেন, নতুবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকেন, বা নতুবা মানে সেকেন্ড ইন কমান্ড চিফ জাস্টিসের পরে এইভাবে কাজ করে থাকেন। সুতরাং তার একটা ভালোই মানে কি বলবো গ্র্যাভিটি থাকে, যেটা দিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে। মানে ভেবে দেখো, বর্তমানে যে জাজগুলো আছে ক্যালকাটা হাইকোর্টে, তাদের অনেকেরই, বেশিরভাগই, মানে আমি যতগুলোকে মোটামুটি দেখছি বা জানি, ওই রঞ্জন গগৈ যে ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওনার টেনিওরের সময় তারা ক্যালকাটা হাইকোর্টের জাজ হিসেবে নিযুক্ত হয়েছিলেন, অর্থাৎ কলেজিয়ামের প্রধান হিসেবে তখন ছিলেন রঞ্জন গগৈ। এবার ভাবো, তার বেঞ্চে একটা কেস চলছে, রঞ্জন গগৈ হচ্ছে কোনো একটা পক্ষের উকিল, তো সমস্যা তো হবেই। সমস্যা মানে কি সমস্যা হবে? সে চাইবে যে ভাই স্যারের পক্ষে রায়টা দিয়ে দিই, বা তার যে উইদাউট ফিয়ার জাস্টিস দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু কিছুটা হলেও বিচলিত হয়ে যাবে। সবার ক্ষেত্রেই হয়, এটা হয় না যে তা নয়। মানে আমি একটা গল্প বোধহয় অর্পিতাদেরকে বলেছিলাম, মানে এমনও ঘটেছে যে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম এবং সেখানে আমারই এক স্টুডেন্ট এসআই, সে বাইক চেক করছিল আর কি, মানে ওই হেলমেট না পরলে কেস দেয় এটসেট্রা এটসেট্রা। আমার হেলমেট ছিল না, তো আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। সে আমাকে দেখে বেশ কিছুটা মানে অ্যাটেনশন মোডে চলে এলো আর কি। আমি জিজ্ঞেস করলাম কি বাইক ধরা হচ্ছে? বললো না স্যার বাইক ধরছে না, যে এতগুলো বাইক দাঁড়িয়ে আছে পিছনে, মানে ইভেন সে কম্পাউন্ড স্লিপটা পিছনে নিয়ে নিল আর কি, পিছনে কম্পাউন্ড স্লিপ আছে, বাইক ধরা হচ্ছে না, তখন হাসছে আর কি। তো এরকম একটা ব্যাপার, তার মানে সেখানে কিন্তু জাস্টিস হলো না, আমার ক্ষেত্রে হলেও জাস্টিস হলো না ব্যাপারটা। তো এইরকম ব্যাপারগুলো যাতে না থাকে, এইগুলো যাতে কোনো রকমভাবে সারা ভারতবর্ষের বিচার বিভাগের মধ্যে না ঢুকে পড়তে পারে, যাতে সমস্ত জাজ উইদাউট ফিয়ার জাস্টিস দিতে পারে, উইদাউট এনি প্রেশার জাস্টিস দিতে পারে, মেন্টাল প্রেশার,
তার জন্যই তাদের প্র্যাকটিসগুলোকে ব্যান করা হয়েছে। নেক্সট, সেপারেশন ফ্রম এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ থেকে এদেরকে আলাদা করা হয়েছে। এক্সিকিউটিভ বা শাসন বিভাগে যারা রয়েছে, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এরা কিন্তু কোনো রকমভাবেই কোর্টের কোনো কাজে নাক গলাতে পারবে না। কোর্টের কোনো ইন্টারনাল ম্যাটারে তারা গিয়ে কোনো রকম মানে কি বলবো, কোনো রকম সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকমভাবে তারা ইন্টারফেয়ার করতে পারবে না। একদম স্ট্রিক্ট সেপারেশন রয়েছে আর কি, বোঝা গেল? তো যাই হোক, এই ব্যাপারগুলো নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে ঠিকঠাকভাবে উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, যাতে সুপ্রিম কোর্ট জাস্টিস ডেলিভার করতে পারে, তার জন্য এই মেজারমেন্টগুলো সংবিধান নিয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে তোমাদেরকে হাইকোর্ট দিয়ে শুরু করব, আর অর্পিতারা যদি একটু আলাদা করে বলো তাহলে দেখছি তোমাদের ওদের সাথে একসাথে একটা কিছু কম্বাইন করে করাবো আস্তে আস্তে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, চলো, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।